প্রায় প্রতিটি মেয়ের জীবনেই একটা স্বপ্ন থাকে একটা সময় পর যে সে মা হবে। একজন নারী, সে হয়তো পড়াশোনায় খুব ভালো ছিল তার স্টুডেন্ট লাইফে, সে হয়তো খুব ভালো চাকরি করে বা প্রফেশনাল দিক থেকে সে হয়তো ভীষণ মাত্রায় সাকসেসফুল, কিন্তু তার যখন বিয়ে হয়ে যে একটা সময় আসে তখন কিন্তু সেও চায় যে তাকে কেউ মা বলে ডাকুক, তার সংসার হোক, তাই সুখে শান্তিতে তার পরিবার নিয়ে তার সন্তানকে নিয়ে সংসার করবে। আজ আমি যে মেয়েটির জীবনের ঘটনা বলবো, সেই মেয়েটিও কিন্তু ঠিক এরকমই একটা মন মানসিকতা রাখত। কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে সে বিয়ে হয়ে এমন একটা বাড়িতে যায় সেখানে তার শত্রু ছিল সবাই, এবং তারা মেয়েটিকে একেবারেই সহ্য করতে পারত না। এবং তারপরে মেয়েটির জীবনে যে কি কি ঘটনা ঘটে সেটাই কিন্তু আপনারা আজকের এই এপিসোডে শুনবেন। আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের এই ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং লাগবে এবং ঘটনাটা শোনার পরে কোথাও আপনাদের বিশ্বাস, ভরসা, ভালোবাসার জায়গাটা আরও হয়তো কোথাও মজবুত হয়ে যাবে। খুব পজিটিভিটি পাবেন এই ঘটনাটা শুনলে, এটুকু বলতে পারি। তো আমি সকলকে রিকোয়েস্ট করছি, প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করে দেওয়া আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট রাখছি, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যায় বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, অনেকেই অনেক ঘটনা আমাদেরকে পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। ঘটনাগুলো যেন সকলের শোনার মতো হয়, এর আগে যেন সেই ঘটনা কোথাও প্রচার না হয়ে থাকে, আর ঘটনার মধ্যে এমন কিছু যেন না থাকে যেটা সমাজের উপরে একটা কুপ্রভাব ফেলতে পারে বা সেখানে কোনো কিছু বিদ্বেষমূলক আছে। এই কিছু বিষয় একটু মাথায় রেখে তবে ঘটনা পাঠাবে, তাহলেই হবে। এটুকুই বলার ছিল। চলুন চলে যাই এবার সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন তিনি ইমেলে আমাকে জানিয়েছেন যে তাকে এই ঘটনাটা বলার সময় শতাব্দী বলে সম্বোধন করতে, কিন্তু ওনার আসল নাম শতাব্দী নয়। ওনার শতাব্দী নাম হচ্ছে ওনার বাপের বাড়ির থেকে ওনাকে সবাই শতাব্দী বলেই ডাকে, কারণ এই নামটা ওনাকে ওনার দাদু দিয়েছিল, কিন্তু ওনার আই কার্ডসে অন্য নাম রয়েছে। তো যেহেতু এটা একটা ওনার জীবনের ব্যক্তিগত একটা ঘটনা, তো সেই জন্য আমি ওনার এই শতাব্দী নামটাই ব্যবহার করে ঘটনাটা বলছি। উনি ঠিক যেভাবে ঘটনাটা লিখেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। শতাব্দীদি যেটা জানিয়েছেন যে উনি আমাদের চ্যানেলের ঘটনা বিগত 6 মাস ধরে শুনছেন, ওনার খুব ভালো লাগে, প্রায় প্রত্যেকটি ঘটনায় উনি শুনে ফেলেছেন। তো উনি অনেকদিন ধরেই চাইছিলেন যে ওনার জীবনে ঘটে যাওয়া এই অসম্ভব একটা ঘটনা, যেটা বলা যেতে পারে ওনার জীবনকেই পুরোপুরিভাবে পরিবর্তন করে দিয়েছে, সেটা শেয়ার করার। কিন্তু কিছু কারণের জন্য উনি শেয়ার করে উঠতে পারছেন না, বাট আলটিমেটলি উনি ইমেল দুটো পাঠিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন যেন আপনারা প্রত্যেকে শোনেন, এবং আপনারা যদি কোনো কমেন্ট করতে চান শোনার পরে সেটাও উনি অবশ্যই প্রত্যেকের কমেন্ট পড়বেন। তো উনি বলেছেন যে উনি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, ছোটবেলা থেকে প্রচুর বাড়িতে অভাব অভিযোগ ছিল সেরকম কিছু নয়, আবার যে খুব বিলাসিতায় উনি বড় হয়েছেন তাও নয়। ওনার বাবা মা তাদের সাধ্য মতো ওনাকে, উনি এবং ওনার দাদা, ওনাদের বাড়িতে আর কি দুটোই বাচ্চা ছিল, ওনার দাদু ঠাকুমা একসাথে সবাই থাকতো। তো
উনি পড়াশোনায় ছোটোবেলা থেকে বেশ ভালোই ছিলেন, ওনার দাদাও খুব ভালো পড়াশুনোয়। তো উনি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতেন যে আমি পড়াশুনো করে আমি নিজের পায়ে দাঁড়াবো, তারপরে আমি বিয়ে করব, মানে তার আগে আমি অ্যাটলিস্ট বিয়ে করব না। এবার ওনাদের বাড়িতে না একটু মফস্বলের দিকে ছিল। এবার যে বছর উনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন সেই সময় থেকেই ওনার বাড়িতে সম্বন্ধ দেখা শুরু হলো। মানে ওনার বাবা মা সম্বন্ধ দেখেনি, কিন্তু ওনাদের যারা খুব নিকট আত্মীয় স্বজন ছিল সবাই বলতো যে মেয়ের তো উচ্চ মাধ্যমিক পাশ হয়ে গেল, আর কত পড়বে, আর পড়াশোনা যদি এরপরে করতেও হয় তো বিয়ের পরে করুক, এখন বিয়ে দিয়ে দাও। এবার খুব ছোট থেকে মানে ওনাদের হয়তো বিশাল টাকা পয়সা ছিল না, কিন্তু বাড়িতে না সুখ স্বাচ্ছন্দ্যটা ছিল। আর শতাব্দীর বাবা মা কিন্তু ওনাকে খুব গুরুত্ব দিতেন ছোট থেকে। এরকম দেখবেন অনেক বাড়িতে হয় যে ছোটরা কিছু একটা বললো, বিশেষত আগেকার দিনে এটা হতো, তাদের কথার খুব একটা ভ্যালু করা হতো না, বাবা মায়েরাই তাদের হয়ে সমস্ত ডিসিশন নিত, তাদের কথা খুব একটা শোনা হতো না। কিন্তু ওনার বাড়িতে কিন্তু এই বিষয়টা একদমই ছিল না। ওনার বাড়িতে ওনার দাদার কথাও ঠিক যতটা গুরুত্ব দেওয়া হতো, ওনার কথাও কিন্তু ততটাই গুরুত্ব দেওয়া হতো। তো ওনার বাবা ওনাকে অনেক ছোটোবেলাতেই বলে দিয়েছিল যে তুমি যদি পড়াশুনো করতে চাও আর যদি তুমি ভালো করে পড়াশুনোটা করো, তুমি যতদূর পড়াশুনো করতে চাইবে আমি কিন্তু যত কষ্টই হোক আমি কিন্তু তোমাকে পড়াবো। আর শতাব্দীও পড়াশোনায় ভালোই ছিল। তো ওনাদের যে নিকট আত্মীয় স্বজন ছিল তাদের মধ্যে কেউ কেউ তাদের আত্মীয় স্বজনের সাথে বিয়ে সম্বন্ধ করার একটা প্রচেষ্টা করে। কিন্তু যেহেতু শতাব্দী নিজে পড়াশোনায় ভালো, আরও পড়াশুনো করার ইচ্ছে, উনি না করার আগে ওনার বাবা মাই ওনার হয়ে বলতো, না গো আমার মেয়েটার তো পড়াশুনো করার ইচ্ছে আছে আর ও পড়াশুনোয় যথেষ্ট ভালো, তো আমরা এখন ওর বিয়ের বিষয়ে ভাবছিই না, আগে কলেজে পড়াশুনো করুক, পাশ করুক, তারপরে যখন ওর ইচ্ছে হবে ও তখন বিয়ে করবে। এবার ওনাদের বাড়িটা একটু মফস্বলের দিকে ছিল, আর ঘটনাটাও আজ থেকে প্রায় 25-30 বছর আগেকার ঘটনা। তো বুঝতেই পাচ্ছেন যে সেই সময় এখন যতটা মানুষ মানে ওপেনলি কথা বলে বা অনেকে নিজের ভাবনা চিন্তাটা খুব সুন্দর করে ব্যক্ত করতে পারে, সমাজও এখন আগের থেকে অনেকটা প্রোগ্রেসিভ হয়েছে। আর ওনাদের বাড়িটাও যেহেতু একটু মফস্বলের দিকে ছিল, তো আজ থেকে 25 বছর আগে মানুষ ভাবতো যে ঠিক আছে, মেয়েরা উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করেছে মানে অনেক পড়াশোনা করেছে, এবার মেয়েটার বিয়ে দিতেই পারি। তো অনেক আত্মীয় স্বজন বলতো ঠিক আছে, তোমাদের যখন ইচ্ছে নয় তাহলে দেখবো না। বা আবার কিছু কিছু আত্মীয় স্বজন আবার বলতো যে বাবা এত বড় কথা, মেয়ে কলেজে পাশ করবে, কবে মেয়ে চাকরি পাবে কি পাবে না, ততদিন তো মেয়ে বুড়ি হয়ে যাবে, তখন তোমার এই বুড়ি মেয়েকে কে বিয়ে করবে। আর শতাব্দী দেখতে সুশ্রী, সুন্দর, মানে ঠিকঠাক সুন্দর, বাট খুব যে একেবারে অপরূপ সুন্দরী, প্রচণ্ড ফর্সা, মানে সুন্দরের আর কি বাধা ধরা যে ক্রাইটেরিয়াগুলোকে নিলে সুন্দর বলা হয়, সেই অর্থে মানে সেইগুলো কিন্তু ওনার মধ্যে কোনোটাই ছিল। উনি প্রচণ্ড ফর্সা তাও নয়, বা উনি বলেছেন যে ওনার ফিগার খুব ভালো, লম্বা, সুন্দর, চিপচিপে, সেরকমও কিছুটা নয়, কিন্তু সুশ্রী, ওনার মুখমণ্ডলটা মিষ্টি, সবই ঠিক আছে। তো কিছু কিছু আত্মীয় আবার সেটা নিয়েও বলতো যে তোমার মেয়ে তো আর খুব সুন্দরী নয়, এরপরে বয়স বেড়ে গেলে তোমার মেয়ের জন্য কিন্তু ভালো পাত্র পাওয়া যাবে না। তো এরকম নানান কথাবার্তা সেই সময়টা হয়। কিন্তু শতাব্দী ওনার বাবা মা তারা কিন্তু একদম ওনাকে খুবই যত্ন করে বড় করে, এবং কলেজ পাশ করার পরে উনি চাকরির পরীক্ষা দেওয়া শুরু করে, এবং চাকরির পরীক্ষা দিতে দিতে উনি একটি স্কুলে চাকরি পেয়ে যান, একটি সরকারি স্কুলে অ্যাজ আ টিচার উনি চাকরি পেয়ে যান। এবার উনি যখন চাকরি পেলেন, ওনাদের ফ্যামিলিতে মানে মোটামুটি যারা নিকট আত্মীয় স্বজন ছিল সেই ফ্যামিলির কোনো মেয়েই কিন্তু মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তার বেশি পড়াশুনোই করেনি, তার আগেই তাদের সবার বিয়ে হয়ে গেছে। এবার যখন কলেজে পড়েছে শতাব্দী, তখন কিছু আত্মীয় স্বজন বলেছে দেখো মেয়ে কলেজে পড়ছে, মেয়ে কিন্তু হাতের বাইরে চলে যাবে, বন্ধু বান্ধবদের সাথে মিশবে, ছেলেদের সাথে কথা বলবে কলেজে, মানে অনেকে অনেক রকমের কথা বলেছিল। কিন্তু সেই জায়গা থেকে উনি যখন ভালো রেজাল্ট করে কলেজ পাশ করলো, তারপরে চাকরি পেয়ে গেল, সরকারি চাকরি, তো সেটা কিন্তু অনেক আত্মীয় স্বজনের ভীষণ মানে চোখে লাগলো, ভীষণ মানে তাদের মনে হতে লাগলো বাবা মেয়ে চাকরিও পেয়ে গেল এরকম। তো সবটাই শতাব্দী ওনার বাবা মা বুঝতে পারতেন, কিন্তু ওনারা খুবই শান্তিপ্রিয় মানুষ ছিলেন। তো কখনো কারো কোনো আত্মীয় স্বজনকে ঘুরিয়ে কথা বলা বা কথা শোনানো সেটা ওনারা কোনোদিন করেওনি, কোনোদিন ওনাদের ইচ্ছেও হয়নি যে কাউকে একটা ঘুরিয়ে কথা শোনাই।
তো ভাবলো ঠিক আছে, দিয়ে যা বলেছে বলেছে। তো শতাব্দীদির তো মানে স্বপ্ন পূরণ যাকে বলে। ওনার দাদাও খুব ভালো আর কি এক জায়গায়, ওনার দাদা ইঞ্জিনিয়ারিং পড়তো, তো ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে সেও একটা ভালো জায়গায় ভালো কোম্পানিতে ভালো পোস্টে চাকরি পেয়ে যায়। এবার সমস্ত আত্মীয় স্বজনরা কিন্তু মানে আগে যারা হয়তো সরাসরি অনেক ব্যাকাচোরা কথা বলতো, তারা হয়তো আর সরাসরি বলার তাদের আর মুখ ছিল না, কিন্তু এরা বুঝতে পারতো যে ওদের ফ্যামিলিটার উপরে খুব হিংসে ছিল। কারণ ওর বাবা মায়ের মধ্যে খুব মিলমিশ ছিল, বাবা মা, 2 ছেলে মেয়েকে সবাই একটা যাকে বলে সুখী সংসার। আর ওদের পরিবারে না কোনো ঝামেলা অশান্তি কোনোদিন ছিল না। মানে বাচ্চাদের পিছনে চিৎকার চেঁচামেচি করা বা তাদের পড়াশুনো ভালো হচ্ছে না এটা নিয়ে যেমন কোনো অশান্তি ছিল, ওর বাবা মায়ের মধ্যে খুব মিলমিশ ছিল, তাদের মধ্যেও কোনো অশান্তি ছিল না। তো সবাই না মানে খুব বলতো যে বাবা তোমরা তো খুব সুখী পরিবার, তোমাদের মতো হাসি খুশি সুখী পরিবার তো আর হয় না, এরকম আর কি নানান লোকে নানা কথা বলতো। এইবারে শতাব্দীদির যখন মনে হলো যে না ঠিক আছে এবার আমি বিয়ের জন্য প্রস্তুতি নিতেই পারি, তো তখন শতাব্দীদি ওনার বাবা মাকে বলল যে ঠিক আছে তোমরা এবার বিয়ের জন্য কথাবার্তা বলতে পারো, কোনো অসুবিধে নেই। তো তখন তারা কি করলো, শতাব্দীদির বাবা মা বিয়ের জন্য বিভিন্ন জায়গায় সম্বন্ধ দেখা শুরু করলো। এবার সম্বন্ধ দেখার বিভিন্ন সম্বন্ধ আসতো, আর ওর বাবা মা কি করতো, যখন আর কি সম্বন্ধ দেখার ব্যাপার হতো তখন আত্মীয় স্বজনদেরকেও বলতো, যেহেতু নিকট আত্মীয় স্বজন যারা ছিল তারা খুব দেখবেন কিছু কিছু আত্মীয় হয়তো মনে মনে খুব ভালো চায় না, কিন্তু ওপর খুব খোঁজ খবর নেয়, এটা বলার চেষ্টা করে বা এটা বোঝানোর চেষ্টা করে যে তারা তাদের পাশে সব সময় আছে, কিন্তু হয়তো মনে মনে যে ভালো চায় তা কিন্তু নয়। কিন্তু ওই উপর একটা দেখাতে থাকে যে মিথ্যে আর কি একটা কনসার্ন দেখাতে থাকে। আর যেহেতু এই শতাব্দীদির দাদু দিদিমা বা ওনার মায়ের বাপের বাড়ির দিকে সেরকম কেউই ছিল না, তো ওনার মা শ্বশুর বাড়ির দিকের আত্মীয়দেরকেই খুব আর কি ভালোবাসতো, তাদেরকেই বারবার আর কি বলতো যে মেয়ের জন্য সম্বন্ধ দেখছি, আমাদের তো সেরকম আত্মীয় স্বজন নেই, তোমরাই তো কজন আছো, তো তোমরা একটুখানি দেখো। তো তারাও আসতো দেখতো। এবার হয়তো কোনো ছেলে, তাকে হয়তো শতাব্দীদির ভালো লাগলো না বা সেই ছেলেটার হয়তো সেরকম চাকরি বাকরি নেই, বা দেখুন একটা মেয়ে সে উচ্চশিক্ষিত, সে একটা ভালো চাকরি করে, তো তার তো মনে ইচ্ছে থাকতেই পারে যে সে একটা সুপাত্রকে বিয়ে করবে, মানে যে পাত্র নিজেও যথেষ্ট পড়াশুনো জানে বা তারও একটা ভালো চাকরি বা একটা আয়ের উৎস আছে। তো কি হতো, শতাব্দীদি যেটা লিখেছে যে সম্বন্ধ দেখতে দেখতে হয়তো এরকম একটা সম্বন্ধ এলো যেখানে হয়তো বলেছে যে বিশাল ছেলের ব্যবসা বাণিজ্য আছে। সেই ছেলের বাড়ির লোক যখন দেখতে এলো, ঘটক বলে রেখেছে যে সেই বাড়ি ছেলে আর কি খুব বড় ব্যবসা করে, অনেক পড়াশুনো জানে, কিন্তু ছেলের বাড়ির লোক যখন শতাব্দীদির বাড়িতে এলো দেখতে এলো, তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তো দেখা যাচ্ছে যে সে ছেলে হয়তো বলছে আমি মাধ্যমিক পাস, কি বলছে আমি উচ্চ মাধ্যমিক পাস, আর যে ব্যবসার কথা বলা হচ্ছে সেই ব্যবসাও মানে ঘটক মশাই বাড়িয়ে চারিয়ে বলেছে, অতটা বড় ব্যবসা বাণিজ্য কিছু নয়। তো সেটা হয়তো শতাব্দীদির পছন্দ হতো না, শতাব্দীদি বাড়িতে হয়তো বলতো যে না গো আমার এই ছেলেটাকে পছন্দ না, ছেলেটার আমার মনে হচ্ছে আরেকটু ছেলেটার মানে পড়াশোনাটা একটু কম, তা আমি একটু শিক্ষিত ছেলেকে বিয়ে করতে চাই। তো সেটা শুনে যে আত্মীয় স্বজন ছিল তারা বলতো দেখ তুই বেশি পড়াশুনো জানিস বলে যে তোর বরকেও বেশি পড়াশুনো জানতে হবে তার তো কোনো মানে নেই, তুই না হয় বেশি পড়াশুনো জানিস, কলেজে পড়িস, স্কুল টিচার, তাই বলে তোর বর যদি মাধ্যমিক পাস হয় কি মাধ্যমিক ফেলও হয় তাতে তোর কি যায় আসে। তো শতাব্দীদি না তাদেরকে মানে ওইভাবে মুখের উপরে বলে বোঝাতে পারতো না যে শিক্ষাটাও একটা বিশাল বড় ব্যাপার। মানে অনেকের যেমন দেখতে সুন্দর হতে হবে, ছেলেদেরকে লম্বা হতে হবে, এই সেই অনেক রকমের যেমন ক্রাইটেরিয়া থাকে, শতাব্দীদির কিন্তু একটাই ক্রাইটেরিয়া ছিল যে ছেলেটিকে শিক্ষিত হতে হবে। যেহেতু শতাব্দীদি নিজে অনেক পড়াশুনো করেছে, একজন স্কুল টিচার, এবার দেখুন এইটুকু চাওয়া তো খুব বিশাল অপরাধের নয়, কিন্তু বুঝতে পারতো যে ওনার সেই আত্মীয় স্বজনরা, সেই সোকল্ড কাছের আত্মীয় স্বজনরা, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে মাঝে মধ্যে শতাব্দীদিকে মানে কথা শুনিয়ে দিত, মজা করতো যে তুই পড়াশুনো করেছিস বলে ভাবিস না যে তোর বড় বিশাল একদম পণ্ডিত হবে, মানে এরকম করে বলতো যে একটা পণ্ডিতই ঘরে থাকা ভালো, দুটো পণ্ডিত ঘরে থেকে কি হবে, মেয়ে হয়েছিস চাকরি বাকরি করছিস ঠিক আছে, কিন্তু মেয়েদের অত বাদ বিচার করতে নেই, এরকম করে অনেকে বলতো ঠলতো। তো এগুলো শুনে শতাব্দীদির খারাপ লাগতো।
এবার আস্তে আস্তে যেটা হলো যে যখন শতাব্দীদি স্কুলে পড়তো, যখন আর কি উচ্চ মাধ্যমিক দিল, তো তখন সম্বন্ধ আসতো। শতাব্দীদি তখন তো জানতো যে না, আমি এখন বিয়ে করবই না। এবারে যখন উনি কলেজ পাশ করলো, কিছুদিন চাকরির চেষ্টা করে চাকরি বাকরি পেলো, 2-3 বছর হয়েও গেল চাকরির, কিন্তু তখন যখন ওই আত্মীয় স্বজনরা, আশেপাশের লোকেরা বিয়ের জন্য বারবার বলতো যে দেখ এবার কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করতে হবে, তো তখন না মানে যেহেতু একটা তখন উনি শতাব্দীর জীবনের একটা অন্য রকমের টার্নিং পয়েন্টে ছিল, তখন সত্যি একটু একটু করে বয়স বাড়ছে, আশেপাশের বন্ধু বান্ধবদের দেখছে বিয়ে হয়ে যাচ্ছে, স্কুলে যেত, সেখানে টিচাররা জিজ্ঞেস করতো, মানে চেনা পরিচিত সবাই জিজ্ঞেস করতো যে কিরে তোর চাকরি হয়ে গেছে, বিয়েটা কবে করবি, চাকরি তো অনেক দিন হলো। তো কোথাও না কোথাও মানে এই কথাগুলো শুনতে শুনতে, তাদের উত্তর দিতে দিতে শতাব্দীদিও যেন কোথাও খুব ক্লান্ত হয়ে পড়েছিল, এবং ওনারও আর কি মনে হচ্ছিল যে সত্যি তো আমি স্কুল জীবনে ভেবেছিলাম যে আমি কলেজে পড়বো, পড়াশোনা করব, চাকরি করব, আজকে আমি আমার স্বপ্নগুলো পূরণ করেছি, কিন্তু সত্যি তো আমি যেরকম মনের মতো একজন পাত্র চাইছি সেরকম ছেলে তো আমি পাচ্ছি না। সত্যি তো এবার আস্তে আস্তে আমার বয়স বেড়ে যাবে, আমার বন্ধু বান্ধবীদের অনেকে ছেলে মেয়ে হয়ে গেছে। তো হয় না যে দেখবেন জীবনের সব বয়সে কিন্তু মানুষের একটা কথা, ধরুন আপনাকে আজকে বললে আপনার যেরকম খারাপ লাগবে বা যতটা খারাপ লাগবে, সেটা হয়তো আজ থেকে 5 বছর পরে বা 10 বছর পরে যদি আপনাকে বলা হয়, হতেই পারে সেই কথাটা আপনার হয়তো আরও বেশি খারাপ লাগলো, বা হতেও পারে আপনার আরও কম খারাপ লাগলো। কিন্তু জীবনে বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে কিন্তু জীবনেরও অনেক পরিবর্তন ঘটে, তাই না? তো সেরকমই পরিবর্তন শতাব্দীদির মধ্যেও এসেছিল। স্কুল জীবনে যখন বা কলেজে পড়ার সময় যে সমস্ত আত্মীয় স্বজনরা এই কথাগুলো বলতো, বিয়ে দিয়ে চাপ দিত, ওনার ওই কথাগুলো না অতটা বেশি মানে গায়ে লাগতো না, মনে হতো যে ঠিক আছে বলছে বলুক। কিন্তু এখন যেন কথাগুলো শতাব্দীদির মানে ভীষণ ভীষণ গায়ে লাগে। উনি আর এই কথাগুলোকে যেন সেভাবে আগের মতো করে আর ইগনোর করতে পারেন না। তো উনি বুঝলেন যে না, সত্যি এবার বিয়েটা করা দরকার। তো এইরকম করেই দেখতে দেখতে একটা সম্বন্ধ এলো। সেই ছেলেটি ব্যাংকে চাকরি করে এবং ছেলেটিও ভালোই পড়াশুনোয়, কিন্তু একটা জিনিস বুঝতে পারলো যে ছেলেটি মানে যেরকম শতাব্দীদি চেয়েছিল যে ছেলে যেন উচ্চশিক্ষিত হয়, ছেলেটা উচ্চশিক্ষিত, ব্যাংকে চাকরি করে, অভাব নেই, সবই ঠিক আছে, এবং ছেলেটারা যথেষ্ট পয়সাওয়ালা। কিন্তু কথাবার্তা শুনে, সব কিছু শুনে বুঝতে পারে শতাব্দীদি যে ছেলেটার মধ্যে একটা অহংবোধ আছে, যে তোরা একটু বড় লোক, শতাব্দীদিরা অতটা বড় লোক নয়, ওদের সাথে এদের একটা ফ্যামিলি স্ট্যাটাসের পার্থক্য আছে, ওদের বড় ভালো বাড়ি, শতাব্দীদের খুবই সাধারণ সাদামাটা এক চিলতে ঘর, কিন্তু বাকি সেটা ছাড়া বাকি সমস্ত কিছুই একদম খুবই ভালো। ছেলেটাকে দেখতে শুনতে ভালো, ফ্যামিলি খুবই স্ট্যান্ডার্ড, সবাই শিক্ষিত, মানে ছেলেটার বাবা মাও শিক্ষিত, ছেলেটির মাও চাকরি করত, এবং ঘটনাচক্রে ছেলেটিকে শতাব্দীদির ভালো লাগে এবং ছেলেটিরও কিন্তু শতাব্দীদিকে ভালো লাগে। কিন্তু একটা জায়গায় মানে ওদের কিছু কথাবার্তায় বা ছেলেটার কিছু কথাবার্তায় শতাব্দীদি বুঝতে পারে যে ওদের মধ্যে একটা অহংকার আছে। এবারে আত্মীয় স্বজন যারা ছিল, ইভেন সেবার শতাব্দীদির বাবা মাও বলে যে দেখ ছেলেটারা তো যথেষ্ট বড় লোক, আমাদের থেকে ওদের আর্থিক আর কি অবস্থা অনেকটাই ভালো, ওর বাবা মা দুজনে ভালো চাকরি করতো, বিষয় আশয় আছে, বলছে যে দেখ এই ছেলেটাকে যখন মানে ছেলেটাকে তোর পছন্দ হয়েছে, ছেলেটারও তোকে পছন্দ হয়েছে, তাহলে এটা নিয়ে না করিস না। হ্যাঁ, ওদের কথাবার্তায় একটু অহংকার বোধ আছে ঠিকই, কিন্তু দেখ আমাদেরকে যে পছন্দ করেছে এটাও তো একটা বড় বিষয়, কারণ ছেলেটাকে যা দেখতে শুনতে যথেষ্ট মাইনে পায়, উচ্চ পদে আছে আর কি ব্যাংকে, বলছে যে দেখ ওর তো আর মেয়ের অভাব হবে না, যদি তুই ওকে না করে দিস তাহলে হয়তো কালকেই ওরা অন্য কোনো সম্বন্ধ দেখবে, পরশুদিন হয়তো ছেলেটার বিয়েও হয়ে যাবে অন্য কোথাও। কিন্তু আমরা কি আর এরকম ভালো ছেলে, ভালো পরিবার, পয়সাওয়ালা পরিবার পাবো? মানে ছেলেটাদের 2টো বাড়ি রয়েছে, খুবই আর কি বড় লোক, কিন্তু কোথাও শতাব্দীদির মনের একটা খচখচানি ছিল যে সবই ঠিক আছে, ছেলেটা হয়তো মানে আমি যা চেয়েছিলাম, যেরকম আমার ক্রাইটেরিয়া ছিল, বা মনে মনে আমি যেরকম স্বামী হিসেবে একটা আমার মনের ভিতরে যে রূপরেখা ছিল যে এইরকম হবে, মানে দেখতে গেলে দেখাচ্ছে আমি সব কিছু পেয়েছি, বরং বেশিই রয়েছে ছেলেটার মধ্যে। মানে শতাব্দীদির কখনোই এরকম ক্রাইটেরিয়া ছিল না যে ছেলেটাকে প্রচুর বড়লোক হতে হবে বা প্রচুর টাকা মাইনে পেতে হবে, সেরকম ছিল না।
কিন্তু সমস্ত দিক থেকেই উনি যা যা মনে মনে চেয়েছে তার থেকে সব কিছুই আরও বেটার, আরও ভালো। কিন্তু একটা জায়গাতেই মানে একটা খটকা ছিল, একটা খুঁতখুঁতে ব্যাপার ছিল, যে ছেলেটা এবং ছেলেটার বাবা মা একটু অহংকারী। তারা সবসময় তাদের ক্লাস, তাদের আভিজাত্য, এই জিনিসটাকে যেন শতাব্দীর মনে হয় যে সব ক্ষেত্রে ওরা জাহির করে। কিন্তু ওই যে বললাম যে একটা সময় আসে জীবনে, একটা মুহূর্ত এমন আসে যে মানুষকে না একটা ডিসিশন নিতেই হয়। সব জায়গা মানে সব সময় সেটাকে, সেই জায়গাটা থেকে নিজে কিন্তু এসকেপ করা যায় না। শতাব্দীর জীবনে ঠিক সেই মুহূর্তটায় দাঁড়িয়েছি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই বলছে এবার বিয়ে করে নে, আর কতদিন, অনেক হলো, অনেক তো চাকরি করলি, বিয়ের পরেও না হয় চাকরি করবি, এখন কেন এরকম, বিয়ে করে নে, এরকম নানান কথা ওনাকে বলতে থাকে। তো বাবা মা বললো যে দেখ, তোর উপরেই আমি ডিসিশন ছাড়ছি, কিন্তু আমাদের ছেলেটাকে ভালো লেগেছে, আর দেখ ওরা একটু অভিজাত, ওদের একটু টাকা পয়সা আছে, তাই তো খারাপ তো কিছু না। আর মানুষের কাছে থাকলে মানুষের কথাবার্তায় সেটার একটু হলেও প্রকাশ হয়তো পাই, তো তাই হয়তো তোরা বা আমাদের এরকম মনে হচ্ছে। মানে ওনার বাবা মা বলে যে ঠিক আছে বিয়ে করে নে। শতাব্দীও তখন ভাবলো যে ঠিক আছে, আমাকে যখন পছন্দ, তাহলে আমারই বা ওকে মানে অপছন্দ করার মতো তো কিছু নেই। তো এই সমস্ত কথা বলে কয়ে বিয়ের কথা ঠিক হয়ে গেল। এবার নির্দিষ্ট একটা দিন স্থির হলো বিয়ের, এবং সেই সময় থেকেই শতাব্দী বুঝতে পারলো যে শতাব্দীর যে শাশুড়ি মা ছিলেন এবং শ্বশুর মশাই, তারা শতাব্দীকে যতটা পছন্দ করেছে তার থেকেও বেশি পছন্দ করেছে ওনার হবু বর। মানে ছেলেটিই মেইনলি পছন্দ করেছিল বলে ছেলেটির বাবা মা শতাব্দীর সাথে তাদের ছেলের আর কি সম্বন্ধটা করে, এবং হাবে ভাবে ঠাড়ে ঠোরে বিয়ের আগেই ওনার বরের বাড়ির লোকজন বুঝিয়ে দেয় যে আমাদের ছেলের তোমাকে ভালো লেগেছে, এবং সেই জন্যই আমরা এই বিয়েতে রাজি। মানে সরাসরি এটা বলে না যে তাদের অপছন্দ, তারা শতাব্দীকে অপছন্দ করে, কিন্তু সেটা শতাব্দী ওদের ব্যবহারে বুঝেই যায়। আর ছেলেটি যে ছিল, সেই ছেলেটি ঠিকঠাক কথাবার্তা ভালোই ছিল, কিন্তু ছেলেটি শতাব্দীকে বলে যে দেখো, তোমার যে বাড়িতে বিয়ে হচ্ছে, তোমাকে কিন্তু সেই বাড়ির স্ট্যান্ডার্ড সবসময় মেনটেন করতে হবে। আমাদের কিন্তু সমাজে একটা স্ট্যান্ডার্ড আছে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে একটা স্ট্যান্ডার্ড আছে। তুমি কিন্তু যেগুলো বিয়ের আগে করছো বা যে ধরনের পোশাক আশাক পরছো, বিয়ের পরে কিন্তু তোমাকে অনেক বেশি একটু মেনটেন থাকতে হবে। তোমাকে একটু ভালো জামা কাপড়, ভালো শাড়ি, দামি শাড়ি এগুলো পরতে হবে। মানে আর কি ওভারঅল একটা জিনিসই ছেলেটা বোঝাতে চায় যে দেখো, আমাদের বাড়িতে সবাই একটু দামি শাড়ি, জামা কাপড় পরে, একটু গয়নাগাটি পরে, তোমাকে কিন্তু সেগুলো করতে হবে, কারণ তুমি এই ফ্যামিলির বউ। তোমাকে দেখে যেন সেটাও মনেও হয় যে তুমি একটা স্ট্যান্ডার্ড বাড়ির বউ। তো এগুলো নিয়ে কিছু কিছু, সব কথাই যে শতাব্দীর খুব ভালো লাগে তা নয়, কিছু কিছু কথা ওনার একটু খারাপও লাগে। কিন্তু বিয়ের আগে আবার একটা অশান্তি হবে, তো শতাব্দী ওনার মাকেই কথাগুলো বলে। তো ওনার মা বলে যে দেখ, এটা খুব স্বাভাবিক, এটার মধ্যে কিছু খারাপ নেই। ও যদি তোকে ভালো করে একটা ভালো শাড়ি পরে, ভালো গয়নাগাটি পরে যদি তোকে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই, এর মধ্যে খারাপ কি আছে? আমরা একরকম ফ্যামিলি থেকে বিলং করেছি, কিন্তু ও ছোটোবেলা থেকে অন্যরকমভাবে বড় হয়েছে, ওদের বাড়িতে সবাই এভাবেই থাকে, তো তুই ওভাবেই থাকবি, অসুবিধে কি আছে? বলে যে মা, তুই সমস্ত মনের মধ্যে কিছু রাখিস না, তুই আনন্দ করে বিয়ে কর, দেখবি তুই খুব ভালো থাকবি, তোর কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এই অবধি জীবনের এই পর্যায়ে অবধি শতাব্দী মানে নিজের পড়াশুনো, নিজের কাজকর্ম এগুলো নিয়েই বিধি থাকতেন। উনি ভগবানকে বিশ্বাস করতেন, শ্রদ্ধা ভক্তি সবই করতেন, কিন্তু সেই অর্থে মানে বিয়ের আগের কথা আমি বলছি, সেই অর্থে প্রচুর পুজো আর্চা করা, প্রচুর কোনো উপোস কাপাস করা, এগুলো উনি কোনোদিনই করেননি। কিন্তু ভগবানের প্রতি একটা কোথাও আস্থা, ভরসা, বিশ্বাস এগুলো সবই ছিল। যাই হোক, তো ভগবানকেই স্মরণ করে উনি ছেলেটির সাথে যে বিয়ের ডেট হয়েছিল সেই ডেটে শতাব্দীর সাথে ওই ছেলেটির বিয়ে হয়ে যায়। এবার বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি এলো শতাব্দী, তো উনি দেখলেন যে শ্বশুর বাড়িতে সবাই আর কি যথেষ্ট ভালো ভালো পজিশনে রয়েছে। মানে প্রত্যেকটি আত্মীয় স্বজনই খুব স্ট্যান্ডার্ড, তাদের আর্থিক সংগতি অনেক বেশি। প্রত্যেকে আর কি খুব মানে আশীর্বাদ করে ভালোবেসে প্রায় সোনার জিনিস দিচ্ছে, এবং এই এত বৈভব, এত ঐশ্বর্য শতাব্দী দেখে না মানে ওরা পুরো অবাক হয়ে যায় যে বাবা, মানে মানুষ মানে
একটা আত্মীয় স্বজন, মানে একজনের বাড়ি এত আত্মীয় স্বজন রয়েছে এবং তারা প্রত্যেকে এত বড় লোক, তাদের প্রত্যেকে দামি দামি গয়না পরেছে, দামি দামি শাড়ি পরেছে, মানে এইগুলো দেখে না উনি খুব অবাক হয়ে যায়। এবং শতাব্দীতে নিজে চাকরি করতো ঠিকই, কিন্তু উনি বাড়িতে বেশ কিছু টাকা পয়সা দিতেন, কারণ ওনার বাবার একটা প্রাইভেট ফার্মে চাকরি করতেন, সেখান থেকে উনি রিটায়ারও করে গেছিলেন। ওনাদের বাড়িতে আর কি যতটুকু টাকা পয়সা যা জমিয়েছে সব কিছু মানে প্রায় যাকে বলে প্রায় সবটাই ছেলে মেয়েকে বড় করতে কাজে লাগিয়ে দিয়েছে। শতাব্দীর বিয়েটা যথেষ্ট বড় করে দেয়া হয়েছিল, মানে ওনার বাবা যতটা সাধ্য তার থেকেও বেশি খরচাপাতি করে বিয়ে দিয়েছে। শতাব্দী নিজেও টাকা খরচা করেছে নিজের বিয়েতে। তো দেখছে যে ওদের কাছে এটা কিছুই না, মানে ওরা সত্যি প্রচণ্ড বড় লোক। ওদের ওর শ্বশুরমশাইয়ের একটা ব্যবসা রয়েছে, তো ওরা মানে এত টাকা খরচা করছে, মানে বিশাল করে বউ ভাতের আয়োজন করা হয়েছে, যেসব দেখে না শতাব্দী নিজেই খুব অবাক হয়ে যায়, ভাবছে যে আমরা তোদের কাছে কিছুই না। উনিও লিখেছে ইমেলে যে ওরা আমাকে যা শাড়ি দিয়েছে প্রণামীতে, আমার মাকে আমার দাদাকে যা জামা কাপড় দিয়েছে, বলছে অত দামি শাড়ি জামা কাপড় আমরা তোদের জন্য কিনতেই পারিনি তত্ত্বতে। মানে শতাব্দীর মনে না একটা লজ্জাবোধ বৌভাতের দিন থেকেই কাজ করতে থাকে, যে বাবা আমরা তোদের সামনে সেরকম কিছুই নই। যাই হোক, তো শতাব্দী তখনই বুঝতে পারে যে মানে ওনার বরের যে আত্মীয় স্বজন রয়েছে, ওনাদের এক পিসি, তারপরে আরও যারা শ্বশুর শাশুড়ি তারা রয়েছে, প্রত্যেকেই আর কি বুঝতে পারছে যে এই যে মেয়েটা এই বাড়িতে বউ হয়ে এলো, এদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, মানে মোটামুটি সেটা মানে তার সাজ পোশাক গয়নাগাটি সব কিছু দেখেই বুঝতে পারছে। এবং কেউ কেউ আত্মীয় বলেই দিয়েছে যে তোমাদের বিয়েতে তো তোমাদের বাড়িটা দেখলাম, আর তোমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে ঠিক কতটা পার্থক্য বুঝতে পারছো তো, এত বড় বাড়ির বউ হলে কিন্তু তুমি, মানে এরকম করে হেসে হেসে মজা করে বললেও কথাগুলোর মধ্যে যে বিশেষ একটা অর্থ রয়েছে সেটা বুঝতে কিন্তু শতাব্দী বাকি রইল না। তো ভালোই বুঝতে পারছে যে ওর বাপের বাড়ির সাথে শ্বশুর বাড়ির মানে আর্থিক দিক থেকে তো একটা বিশাল ডিফারেন্স রয়েছে। তো তার মধ্য থেকেও কিন্তু শতাব্দীর বাবা চেষ্টা করেছিল সব থেকে বেস্ট জিনিসগুলো মেয়েকে দেওয়ার। বিয়েতেও ধার বাকি করেও বিশাল বড় করে অনুষ্ঠান করা, প্রচুর ভালো খাওয়া দাওয়া করানো, গয়নাগাটি সব কিছুই দিয়েছে। তো ওনাকে মুখ দেখে আশীর্বাদ করে ওনার শাশুড়ি মা একটা বড় 7 নড়ি হার দিয়েছিল, এবং সেই হারটা মানে সেই সময়ে প্রায় মানে এখনকার ডেটে যদি বলতে হয়, উনি লিখেছেন যে প্রায় 10 লক্ষ টাকার উপরে হবে সেই হারটার দাম আজকের ডেটে। এতটা বড় ভারী সারি একটা হার দিয়েছিল, যেসব দেখে মানে ওনার চক্ষু পুরো একদম দেখাবার চড়ক গাছ হয়ে গেছে যে এত কিছু কি করে। যাই হোক, তো বিয়ে হলো, সংসার জীবন শুরু হলো। তো উনি সংসার শুরুতেই বুঝতে পারলেন যে ওনাকে ওনার স্বামী যেটুকু পছন্দ করে দ্যাটস ইট। বাকি ওনার শ্বশুর শাশুড়ি খুব একটা যে বিয়েটা নিয়ে যে বিশাল খুশি, বা তারা যে মানে শতাব্দীকে একদম আপন করে নিজের মেয়ের মতো করে আপন করে নিয়েছে, তা একেবারেই নয়। এবার যেহেতু উনি নিজে চাকরি করতেন, পড়াশুনোয় ভালো ছিল, তো সেটা একটা কদর করতো, সেটা ওনার শ্বশুর শাশুড়ি সেটাকে প্রেইজ করতো ঠিকই, বাট বাকি কিন্তু ওনাদের খুব একটা শতাব্দীকে পছন্দ ছিল না। এবার তখন শতাব্দীর মনে একটা জিনিসই এলো যে আমি একটা পরিস্থিতিতে পড়াশুনো করেছি, বড় হয়েছি, খুব একটা আর্থিক সংগতি তো আমাদের ছিল না। তো আমি যখন সেইটা ঠাকুরের কৃপায় আমি সেই জীবনটা ভালো করে কাটিয়েছি, কলেজ জীবন ভালো করে কাটিয়েছি, ভালো পড়াশুনো করেছি, চাকরি পেয়েছি, এবার আমার জীবনের সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে আমাকে আমার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর মন জয় করে এই বাড়িতে নিজেকে মানিয়ে নিতে হবে। আমাকে এটা প্রমাণ করতে হবে যে আমি এই বাড়ির যোগ্য বউ। ঠিক আছে, মানে শতাব্দীর কি হতো দেখবেন, আমাদের অনেকের মধ্যেই আমরা অনেক স্বভাবকে ক্যারি করি, যেটা হয়তো আমরা আমাদের আপব্রিঙ্গিং থেকে যেগুলো পাই। অনেকে দেখবেন বলে যে মিডল ক্লাস কাজকর্ম, অনেকে বলে হয়তো একটু টাকা পয়সা বাঁচিয়ে খরচা করা, বা কোনো একটা জিনিস মানে ব্যবহার করে ফেলে না দিয়ে সেটাকে অন্য কোনো কাজে পরবর্তীকালে কাজে লাগানো, মানে এই ধরনের ছোট ছোট মধ্যবিত্ত বা গরিব মানুষের যে জিনিসপত্র হ্যান্ডেলিং করার যে এরকম একটা ব্যাপার থাকে, সেই জিনিসটা কিন্তু ভরে ভরে এই শতাব্দীর মধ্যে ছিল। আর ওনার আবার এই স্বভাবটা ওনার শ্বশুর বাড়িতে ওনার বর বলুন শ্বশুর শাশুড়ি কারোর পছন্দ ছিল না।
বলতো যে তুমি এই কাজটা কেন করলে, আমাদের বাড়িতে কিন্তু এগুলো কেউ করে না, এগুলো আমরা সব ফেলে দিই, এইটা এভাবে করি, ওটা ওইভাবে করি, এরকম নানান কথা কিন্তু শতাব্দীদিকে বলতে থাকে। তো যাই হোক, এভাবেই শতাব্দীদি সংসার করা শুরু করলেন এবং আস্তে আস্তে ওদের বাড়ির আদব কায়দা সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নেওয়া উনি ভালো মতোই চেষ্টা করলেন। এবং উনি একটা জিনিস বুঝতে পারতেন যে ওনার শ্বশুর শাশুড়ি স্বামী খুবই ভদ্র সভ্য ভালো মানুষ, হয়তো তাদের একটা অহংবোধ আছে বা হয়তো তারা একটু নিজেদের আদব কায়দা নিজেদের স্ট্যান্ডার্ড নিয়ে একটু বেশি হয়তো কনসাস থাকে বা একটু রক্ষণশীল সেই বিষয়, কিন্তু তারা ভালো, খারাপ তাদের কোনোভাবেই বলা যায় না। তো শতাব্দীদির শাশুড়ি মায়ের একজন ভাই ছিলেন, নিজের ভাই নয়, একজন খুড়তুতো ভাই ছিলেন। তো তিনি নাকি একটা সময় ওনার শাশুড়ি মায়ের যে ফ্যামিলি ছিল তাদেরকে অনেক বিষয় একটু হেল্প করেছিলেন। তো সেই যে মামা শ্বশুর, তো সেই মামা শ্বশুর একদিন হঠাৎ করে ওনাদের বাড়িতে আসে। বাড়িতে এসে বলে, তো আচ্ছা এখানে বলে রাখি যেটা উনি বলেছেন যে ওনার মামা শ্বশুর একসময় খুব বড়লোক ছিলেন, কিন্তু তার কিছু ব্যবসায়িক ক্ষতির জন্য আগের মতো আর ওরকম ফোলাফাপা অবস্থা নেই এবং তার 2 মেয়ে রয়েছে। তো তার মধ্যে যে ছোট মেয়ে রয়েছে, তো সেই ছোট মেয়ের একজনকে ভালোবেসে বিয়ে করে, অনেকদিন আগেই বিয়ে করেছিল। তো দীর্ঘ 5 বছর সংসার করার পরে সেই মেয়ে নাকি বুঝতে পারে, মানে জানতে পারে যে তার স্বামী অন্যত্র বিয়ে করেছে, মানে একে না জানিয়ে আর একটা বিয়ে করেছে এবং দীর্ঘদিন ধরেই তার সাথে দুর্ব্যবহার করতো, সংসারে অশান্তি লেগেই থাকতো। তো তার মাঝখানেই খবর পায় যে সেই ছেলে আরেক জায়গায় বিয়ে করেছে। এবার সেটা নিয়ে অশান্তি, চরম অশান্তি। এবার আইনি পদক্ষেপ নেওয়া যায় ঠিকই, কিন্তু কেউ যদি কাউকে মন থেকে পছন্দ নাই করে তো তার সাথে তো আর জোর করে সংসার করা যায় না। তো সেই জন্য ওই মামা তার মেয়েকে শ্বশুরবাড়ি থেকে ডিভোর্স করিয়ে ছাড়িয়ে আনছে। তো এটা শোনার পর ওনারও খারাপ লাগে, একটা মেয়ের এরকম অবস্থা। যাই হোক, তো সেই মামার যেহেতু তখন অবস্থা খুব একটা ভালো নয় আর মেয়েটারও মন মেজাজ প্রচণ্ড খারাপ, তো তারা বলে যে আর কি শতাব্দীদির শাশুড়ি মাকে বলে যে তোর এখানে এসে যদি কটা দিন মেয়েটা থাকে তাহলে হয়তো ওর মনটা একটু ভালো হবে। আর শতাব্দীদিকে বলে যে তোমার ননদ যদি এসে কটা দিন এখানে থাকে তোমার কি খুব সমস্যা হবে? শতাব্দীদি বলছে না না বাবা, কেন এরকমভাবে বলছো, যদি এসে থাকে আমার খুব ভালোই লাগবে, আমি স্কুল থেকে তো মোটামুটি তাড়াতাড়ি চলে আসি। আর শতাব্দীদির শাশুড়ি মা রিটায়ার করে গেছিলেন ঠিকই, কিন্তু উনি অনেক কিছুর সাথে অনেক রকমের এছাড়া অন্যান্য অনেক কাজের সাথে যুক্ত ছিলেন। ওনার বান্ধবীর এক বুটিক ছিল, তো সেই বুটিকেও উনি কিছুটা অংশীদার ছিলেন। তো সেই সব কাজ নিয়েও কিন্তু ওনার শাশুড়ি মা সপ্তাহে প্রায় 4-5 দিন, মানে অনেকক্ষণই প্রায় অফিস টাইমের মতোই উনি সময় সেখানে দিতেন। তো শতাব্দীদি বলে হ্যাঁ ভালোই লাগবে। তো সেই মামা শ্বশুর তার মেয়েকে একদিন ওনার বাড়িতে আনলেন। তো প্রথমে এলো 4-5 দিন থাকবে করে। তো মেয়েটা তো প্রথম খুব দুঃখী, খুব কষ্টে রয়েছে, অনেক কথা বলতো। শতাব্দীদিরও শুনে খুব খারাপ লাগতো যে বাবা মেয়েটার সাথে এরকম হলো, ভালোবেসে বিয়ে করেছিল, ভালোবাসার মানুষ এভাবে ঠকিয়ে দিল, অবশ্যই মেয়েটার সাথে খুবই খারাপ হয়েছে। এবার আস্তে আস্তে মেয়েটা ওখানে থাকলো আর শতাব্দীদির শ্বশুর শাশুড়িও যথেষ্ট ভালো ছিল, তো তারাও বলেছে যে তো যতদিন ইচ্ছে তুই এখানে থাক। এবার ওই মামা শ্বশুর যে ছিল, এবার সেই মেয়ের সাথে সাথে মামা শ্বশুরও এসে থাকা শুরু করলো, মানে মামা শ্বশুর এবং তার স্ত্রী, মানে এই 3 জনে এসে থাকতো এবং ওদের জন্য একটা ঘর ডেডিকেট ছিল, কারণ ওদের বড় বাড়ি, জায়গার তো অভাব নেই, 2টো বাড়ি রয়েছে, তার মধ্যে এক একটা বাড়িতে 5টা করে বেডরুম, তো ওরা এরকম একটা ঘরে থাকতো। এবার সেটা নিয়েও শতাব্দীদির কিন্তু কোনো যে অসুবিধে ছিল বা উনি যে অপছন্দ করতেন তা কিন্তু নয়, কিন্তু বিষয়টা শুরু হলো যেখান থেকে, সেটা হচ্ছে যে আস্তে আস্তে ওই মামা শ্বশুর, তার স্ত্রী, যে মামি শাশুড়ি, তার যে মেয়ে, এরা না শতাব্দীদির যে ফ্যামিলি, সেই ফ্যামিলি বিষয়ে, মানে এমনিতে তো ওই মামা শ্বশুর মামি তাদেরকে তো ওনার শাশুড়ি খুবই পছন্দ করতো, যেহেতু ওনার বাপের বাড়ির দিকের আত্মীয়, একসময় নাকি খুব হেল্প করেছিল। কিন্তু শতাব্দীদি খেয়াল করতে থাকে যে ওই ফ্যামিলিতে ওই মামা শ্বশুর, তার স্ত্রী, তার মেয়ে, এদের ফ্যামিলির বিভিন্ন বিষয়ে কথা বলা শুরু করলো, মানে বিভিন্ন পার্সোনাল বিষয়েও কথা বলা শুরু করে দিল, যেগুলো আর কি সেই অর্থে তার হয়তো কথা বলা, তাদের হয়তো কোনো এখতিয়ারও নেই সেসবে। যাই হোক, তো সেগুলো 1-2বার হলো, কিছু মানে শতাব্দী ভাবলো যে ঠিক আছে 1-2বার বলেছে, এটা নিয়ে অত ভাবার কিছু নেই। কিন্তু তারপরে শতাব্দীদি কি ড্রেস পরবে, কোন শাড়ি পরে স্কুলে যাবে, স্কুল থেকে
ফিরতে আজকে দেরি হলো কেন, কালকে তাড়াতাড়ি তাহলে ফিরলো কী করে, সে স্কুলের পরে কোথায় যায়, এই সমস্ত বিষয়ও কিন্তু ওই মামা শ্বশুর আর তার স্ত্রী বিশেষ করে বিভিন্ন রকমের প্রশ্ন করা শুরু করলো। মানে ওনার শ্বশুর শাশুড়ি হয়তো একটু স্ট্যান্ডার্ড মেনটেন করতে চাইতো, বলতো এটা পড়বে না ওটা পড়বে না, এভাবে কথা বলবে, এভাবে উঠবে বসবে, কিন্তু ওনারা না কখনোই শতাব্দীদিকে কোনো কিছু করতে বারণ করা বা তুমি স্কুল থেকে আজকে লেট করে কেন ফিরলে বা এই কাজটা কেন তুমি করে যাওনি, এইসব নিয়ে কিন্তু কখনোই কোনো কথা বলতো না। কিন্তু ওই যে মামা শ্বশুর শাশুড়ি ছিল তারা কিন্তু শতাব্দীদিকে বিভিন্ন বিষয়ে একটু একটু করে কথা শোনানো স্টার্ট করে। এবং শতাব্দীদি প্রথম প্রথম কিছু বলতো না, একটু অদ্ভুত লাগতো, ভাবতো যে ঠিক আছে এদের সাথে তো খুব ভালো সম্পর্ক, তাই হয়তো আমাকে নিজের মনে করে কথাগুলো বলছে। কিন্তু এই জিনিসটা না উত্তর বৃদ্ধি পেতে থাকে এবং বুঝতে পারে শতাব্দীদি যে ওনার পার্সোনাল লাইফে ওনারা খুব বেশি ইন্টারফেয়ার করছে, যেটা করার কথা নয়। এইবারে প্রথম দিকে এগুলো শতাব্দীদির খারাপ লাগতো, কিন্তু উনি কিন্তু মুখের উপরে কিছু বলতো না। দেখতো যে শাশুড়ি মা, শ্বশুর মশাই, বর ওদেরকে খুব পছন্দ করে, তো আর মেয়েটার সাথে একটা এরকম খারাপ ঘটনা ঘটেছে, তো চুপ করে শুনে নিত। কিন্তু এই জিনিসগুলো না উত্তর বৃদ্ধি পেতে থাকে। আর একটা যে জিনিস যেটা শতাব্দীদি লক্ষ্য করে সেটা হচ্ছে যে শতাব্দীদির স্কুল থেকে তো শতাব্দীদি মোটামুটি ওই 3টে সাড়ে 3টের মধ্যে চলে আসতো। এবার যখন স্কুল থেকে আসতো দেখতো যে মেয়েটা সারাক্ষণ আর কি ফোন নিয়ে বসে থাকছে, গল্প করছে ফোনে কারোর সাথে, অথবা কোথাও একটা বাইরে বেরিয়ে গেল, গিয়ে হয়তো কিছু কেনাকাটা করে আনলো, এগুলো করছে ঠিক আছে। কিন্তু যে মুহূর্তে বাড়িতে সবাই চলে এলো, মানে ওনার হাজবেন্ড, ওনার শ্বশুর শাশুড়ি, তাদের সামনে না সবসময় একটা দুঃখী দুঃখী মনোভাব নিয়ে মুখ করে ঘুরে বেড়াতো, মাঝে মধ্যে কান্নাকাটি করতো। কিন্তু অন্যান্য সময় কিন্তু মেয়েটার মধ্যে সেই দুঃখ, কষ্ট, ওর সাথে যে একটা ঘটনা ঘটেছে খারাপ, তার কিন্তু কোনো প্রভাব মেয়েটার মধ্যে থাকতো না। মেয়েটা সারাদিন একদম বিন্দাস থাকতো, ঘুরতো ফিরতো, আর এই যে শপিং করতো, যা যা করতো, তার সমস্ত টাকা পয়সা কিন্তু নয় শতাব্দীদির শাশুড়ির থেকে নিত অথবা ওনার বরের থেকে নিত, মানে শতাব্দীদির বরের থেকে নিত। আর এরাও খুব ভালো ছিল, যা টাকা চাইতো দিয়ে দিত, বলতো আমাকে একটা জিনিস কিনতে হবে, এখন তো স্বামী নেই যে স্বামীকে বলবো, আর তো তাই জন্য তোমাদেরকে বলছি, তো হয়তো 1000 টাকা চাইলো, তো এরা বলতো না না তুই এভাবে বলছিস কেন, এনে 5000 টাকা নেই, এবার তো 5000 টাকা দিয়ে দিল। এবার সেই 5000 টাকা দিয়ে মেয়েটা বেরিয়ে গেল, সারাদিন 3-4 ঘন্টা পার্লারে কাটালো, পার্লার থেকে এসে চুল ফুল স্ট্রেটনিং ফেটনিং করে ঠোঁট এসছে। তো এগুলো শতাব্দী দেখে না মানে প্রথম না বুঝলেও পরে আস্তে আস্তে বুঝতে থাকে যে মেয়েটা যে সারাক্ষণ ওর জীবনের দুঃখের কথাগুলো বলে, ও কিন্তু সারাদিনই যে এইগুলোর মধ্যে থাকে তা কিন্তু নয়। মানে বিশেষ করে এগুলো যখন ওর শ্বশুর শাশুড়ি, ওর বর যখন বাড়িতে থাকে, তখনই কিন্তু মেয়েটা এরকম কথাগুলো বলে। বাকি অন্যান্য সময়, যে সময় বাড়ির অন্যান্য লোকেরা থাকে না, শতাব্দী খেয়াল করে মেয়েটা কিন্তু সারাক্ষণ ফোনে কার সাথে গল্প করে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, বাড়িতে কোনো কাজ করে না। কিন্তু মেয়েটা এত চালাক, যে মুহূর্তে ওর শ্বশুর শাশুড়ি বাড়িতে আসে সে মুহূর্তে, মানে শতাব্দী হয়তো চা করতে যাবে, তার আগে মেয়েটা চলে গেল, চা করে নিয়ে এলো। এবার ওর শ্বশুর শাশুড়ি হয়তো বললো যে বাহ কি ভালো দেখছো, ও তোমাকেও চা করতে দেয় না, নিজে সংসারের টুকটাক কাজ করছে, কিন্তু ওকে না কাজ করতে দিও না, ও হয়তো ভাববে যে ও এখানে আছে বলে ওকে দিয়ে আমরা কাজ করাচ্ছি। এবার শতাব্দী বুঝতে পারে না যে ব্যাপারটা কি, মানে মেয়েটা, মানে ওনার সেই ননদ, সে বাড়িতে যখন অন্য সময় থাকে তখন সে কিন্তু একদম অন্যরকম থাকে, সে নিজের মতো ঘুরছে ফিরছে, গান করছে, পার্লার যাচ্ছে। কিন্তু যখন বাড়ির সবাই উপস্থিত থাকে তখন কিন্তু মেয়েটা নিজেকে একটা দুঃখী, সারা জীবন খুব কষ্ট পেয়েছে, এরকম একটা নিজের ভিতরে বিষয় রয়েছে, সেটা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করে। বাট সেই জিনিসটা কিন্তু অন্যান্য সময় মেয়েটার মধ্যে দেখা যায় না বললেই চলে। এটা কিন্তু শতাব্দী বুঝতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা উনি বুঝতে পারলেও এটা বাকিদেরকে উনি বোঝাবে কি করে, কারণ বাকিদেরকেও তো বিষয়টা বিশ্বাস করাতে হবে। এবার একটা সময় আসে যখন এগুলো এত বেশি বেড়ে যায় এবং শতাব্দী দেখছে যে প্রায়ই ওর বরের থেকে টাকা নিচ্ছে, শ্বশুর শাশুড়ির থেকে টাকা নিচ্ছে, এবং কখনো বলছে যে ওর প্রচণ্ড শরীর খারাপ, ও ডাক্তার দেখাতে যাবে। তো বাড়ির লোকেরা যখন বলছে ঠিক আছে তুই একা কেন যাবি, আমিও তোর সাথে যাচ্ছি, কেউ একজন হয়তো বাড়ি যেতে চাইলো, তো বলছে না গো তোমাদের উপরে এমনিই আছি, এখন তো আর বাবার সেরকম অবস্থা নেই। তো এরকম বলে 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 টাকা পয়সা নেওয়া। ইভেন শতাব্দী খেয়াল করছে যে
ওদের বাড়ির যে একটা যে ব্যবসা রয়েছে সেই পারিবারিক ব্যবসাতে পর্যন্ত মানে এমন ব্রেন ওয়াশ করে দিয়েছে সেই মামা আর মামা শ্বশুর আর সেই মামি, যে এর বাড়ির লোকেরা মানে শতাব্দীর শ্বশুর বাড়ির লোকেরা ভাবছে যে ওকে সম্পত্তি কিছু দিয়ে দেবে যাতে ও নিজের মতো করে জীবনটা কিছু করে কাটাতে পারে, কিছু নিজের জন্য কিছু করতে পারে। তো এই কথাগুলো যখন হচ্ছে, তো শতাব্দী মানে কোনোদিনই সংসারে এইসব বিষয়ে খুব একটা কথা বলতো না, কারণ শতাব্দী বুঝতে পারতো যে আমি নিজে একটা গরিব বাড়ি থেকে এসেছি, এদের বাড়িতে বউ হয়ে, এরা সত্যি খুব ভালো, আমি যদি ফট করে এখন এদের আত্মীয়ার সম্পর্কে বলি হয়তো এদের খারাপ লাগতে পারে। কিন্তু শতাব্দী বুঝতে পারে কয়েকটা জিনিস। প্রথম কথা হচ্ছে যে মেয়েটি কারোর সাথে ফোনে কথা বলে, এবং যার সাথে কথা বলে যে ধরনের কথাগুলো আর কি বলে সেই ধরনের কিছু কিছু কথা শতাব্দীর কানে এসছে, এবং সেটা থেকে বুঝতে পারে যে মেয়েটির সাথে কারোর কোনো প্রেমের সম্পর্ক রয়েছে ওই মেয়েটির সাথে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে মেয়েটার যে বর ছিল, মানে শতাব্দী জানতে পারে যে মেয়েটির বর মেয়েটিকে অনেকবার, যখন ও বাপের বাড়িতে ছিল, অনেকবার নিতে আসতে চেয়েছিল, এবং ওদের অশান্তি অনেক দিন আগে থেকেই চলছিল। তো বারবার নাকি মেয়েটা চলে আসতো। তো যেটা ব্যাপার হচ্ছে যে এই নাকি সংসার করতে চাইনি, এই নাকি বলেছিল যে আমি তোমার সাথে সংসার করব না। আর বিয়েটাও যে ওর বর যে বিয়ে করে নিয়েছে এই কথাটার মধ্যেও কিন্তু কতদূর সত্যতা আছে তার সেটা নিয়ে কিন্তু ওনার সন্দেহ হয়। তো একদিন তখন শতাব্দী ওনার বরকে না বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে। তো বলছে হ্যাঁ বলো। বলছে যে দেখো তোমার এই যে বোন এসছে আর তোমার মামা মামি যে এসে থাকছে, তোমার কি মনে হয় না যে এরা আমাদের পারিবারিক বিষয় একটু বেশিই কথা বলে? শত হলেও তো ওরা আমাদের ফ্যামিলির নয়। তো ওরা সমস্ত বিষয়, ইভেন ব্যবসায়িক বিষয়ে কোথায় ওরা একটা জায়গায় ঘুরতে যাবে, তো সেই ঘুরতে যাওয়াটা ওই মামা মামির জন্য হলো না, এমন কথা বললো। বা ঘুরতে গেলেও সবাই মিলে ওরা কোথাও হয়তো 1-2 দিনের জন্য যায়। তো এই বিষয়টা বলছে যে দেখো এই বিষয়টা একটা লেভেল অবধি ঠিক ছিল, কিন্তু এখন কিন্তু বিষয়টা আস্তে আস্তে বাড়ছে। আর আমি তোমার ওই বোনকে নিজে শুনেছি কারোর সাথে ফোনে কথা বলে, যখন তোমরা ঘরে থাকো না, ও কিন্তু একদম অন্যরকম। তো তোমরা যে এগুলো এত কিছু করছো আর পারিবারিক ব্যবসার মধ্যে যে ওকে ওর নাম রাখছো, তারপরে ও যে আমাদের এই বাড়িতে থাকছে, এটা কিন্তু ভবিষ্যতে একটা ট্রাবল আসতে পারে, একটা ট্রাবলসাম হতে পারে। তো আমার মনে হয় তোমাদের যদি ওকে হেল্প করতেই হয়, তোমরা ওকে এককালীন কিছু টাকা দিয়ে দাও, ও সেই টাকা দিয়ে কিছু একটা ব্যবসা হোক করুক, বা ওর যেটা মনে হয় সেরকম একটা কিছু করুক। কিন্তু এভাবে আমার মনে হয় একই বাড়িতে এভাবে রাখা, মানে ও একদম মানে মেয়েটা না একদম নিজের বাড়ির মতো থাকতো, মানে বাড়ির কোনো কাজকর্ম কিচ্ছু করতো না। ইভেন যেটুকু করতো শুধুমাত্র দেখিয়ে দেখিয়ে করার জন্য, যে হ্যাঁ দেখো আমি খাচ্ছি, এই জিনিসটা ও শ্বশুর শাশুড়ির সামনে প্রতিপন্ন করার জন্য। আর একটা যে জিনিস সেটা শতাব্দীর খারাপ লাগে, যে প্রত্যেকটা বিষয়ে ওই মেয়েটির বাবা মা শতাব্দীকে না খুব নিচু দেখানোর প্রচেষ্টা করতে থাকে, এবং শতাব্দীর প্রতিটা বিষয় একটা দিন যদি উনি একটু ছোট হাতার ব্লাউজ পরতো সেটা নিয়েও কথা শোনাতো, যে আমার মেয়ে জানো তো কোনোদিন এরকম করেনি, আমার মেয়ে এত সংসারের জন্য করেছে, শ্বশুরবাড়িতে সবার সকালবেলা উঠে সবার জন্য রান্না করা, বাসন মাজা, হ্যানা ত্যানা এত কিছু কাজ করে আমার মেয়ে মনটা পেলো না, তোমার দেখো কি ভাগ্য তুমি এরকম শ্বশুরবাড়ি পেয়েছো। মানে এরকম করে না আস্তে 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 ওনার শ্বশুর শাশুড়ির মনে শতাব্দীর প্রতি একটা বিতৃষ্ণা ধরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছিল, এবং সেটা অনেক দিন থেকে চালাচ্ছে। এবং শতাব্দী প্রথম না বুঝতে পারতো না, পরের দিকে আস্তে আস্তে বুঝতে পারছে। আর এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে শতাব্দীর আবার এক কাকা, যারা শতাব্দী পুরো ফ্যামিলির উপরে সারা জীবন হিংসে করে এসেছে, সারা জীবন মানে ওই যে বললাম যে ওনাদের পরিবারের প্রথম মেয়ে যে এত দূর অব্দি পড়াশুনো করেছে, নিজে চাকরি পেয়েছে নিজের চেষ্টায়, ওর দাদা এত ভালো চাকরি বাকরি করে, তো এটা নিয়ে ওর কাকার একটা বরাবরের হিংসে ছিল। একবার কি হয়, সেই কাকা ওদের বাড়িতে আসে শতাব্দীর শ্বশুর বাড়িতে, এবং এসে ওই মামা মামির সাথে তারা মানে এত মাখামাখি করে, এত কথা বলে, এটা একটুখানি শতাব্দীর বাজে লাগে, কারণ জানতো যে তার কাকা কাকিমা কীরকম। তার মধ্যে একটা জিনিস খুব বাজে লাগে শতাব্দীর, সেটা হচ্ছে যে সেই কাকা কাকিমা এসে ওই মামা মামিকে ওরা শ্বশুর শাশুড়ির সামনে বলছে যে হ্যাঁ ওর তো এনাদের তো একটাই ছেলে, আপনার মেয়ে এখানে নিজের বাড়ির মেয়ের মতোই থাকবে, এখানে এদের এত প্রপার্টি, মেয়েটার ওকে যদি এই বাড়ি দিয়ে দেয় তাতেই বা কী আছে, মেয়েটার কেউ নেই, আহারে যদি কাল মেয়েটার বিয়েও হয় তাহলে ও এখানেই বর নিয়ে থাকবে, সবার সামনে চোখের সামনে থাকবে, মেয়েটার সাথে একবার খারাপ হয়েছে, এর পরের বার যদি বিয়ে হয় এই বাড়িতে থাকবে সবার চোখের সামনে, তাহলে আর মেয়েটার বর মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, তো এখানেই থাক।
তো এই জিনিসটা যখন শতাব্দীদি শোনে যে তার নিজের কাকা এসে এই কথাগুলো তার শ্বশুর শাশুড়ির সামনে বলছে, তখন শতাব্দীদি বুঝতে পারে যে এটা তো মানে বিশাল ব্যাপার, খুবই বাজে ব্যাপার। তো এই সমস্ত বিষয়টা শতাব্দীদি ওনার হাজবেন্ডকে বুঝিয়ে বলে যে দেখো, এইভাবে তো কাউকে হেল্প করা যায় না, আর ওর এখনো সামনে অনেকটা জীবন পড়ে রয়েছে, ও চাইলে কোনো কোর্স করতে পারে, কোথাও চাকরি বাকরির চেষ্টা করতে পারে, ওর তো বয়সও বেশি না, তো আমাদের উচিত ওকে এগিয়ে দেওয়া। মানে ও একটা বাড়িতে বসে রয়েছে চুপচাপ, সারাদিন ফোনে কথা বলছে কারোর সাথে, অথবা পার্লার যাচ্ছে, অথবা কিছু শপিং করতে যাচ্ছে, এভাবে তো মানুষের জীবন চলে না। এবং ও যখন ওর বরকে কথাগুলো বলে, ওর বর কিন্তু বিষয়টা বুঝতে পারে, বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি এটা নিয়ে কথা বলবো। এবার শতাব্দীদির হাজবেন্ড যখন এই কথাগুলো ওর মামা মামিকে, মেয়েটাকে বলে, ওর বোনকে বলে, তখন না তারা মানে একদম ট্রিমেন্ডাস নাটক করা শুরু করে। তারা বলে যে তোরা আমাদের তাড়িয়ে দিচ্ছিস, এই তো কটা মাসই হয়েছে আমার মেয়েটা এখানে এসছে, মেয়েটা আছে বলে আমরা এসছি, আমাদের তো আর সেরকম অবস্থা নেই, আমরা আমাদের মেয়েকে তো বাড়ি নিয়ে যেতেই পারতাম, কিন্তু জানিস তো আমাদের বাড়ির আশেপাশটা, সমাজের লোকজনকে ওকে দু চারটে কথা জিজ্ঞেস করবে, কিরে প্রেম করে বিয়ে করলি, তারপরে এই অবস্থা হলো, মেয়েটার তো মনটা আরও খারাপ হয়ে যায়, মেয়েটা যদি কিছু ভালো মন্দ করে বসে, তাই জন্য তো তোদের বাড়ি আনলাম, আর তোরা এই কর্মাসেই এরকম করে কথা বলছিস, বুঝতে পেরেছি সব, তোর বউ তোকে এগুলো শিখিয়ে দিয়েছে, সব তোর বউয়ের জন্য হয়েছে, তোর বউ, আমি বলি না গরিব বাড়ির মেয়ে, ছোট লোক বাড়ির মেয়ে, ওর মনটাও দেখছিস কতটা ছোট, ও তো আর এসব আমাদের পরিবার সম্পর্কে জানে না, আমাদের পরিবারের যেমন সবার টাকাও আছে তেমনি মনটাও বড়, ওদের মতো এত ছোট মন নিয়ে আমরা চলি না। এরকম নানান উল্টোপাল্টা কথা কিন্তু ওর নামে বলতে থাকে। এবং শতাব্দীর হাজবেন্ড কিন্তু বলে যে দেখো, ব্যাপারটা এরকম মোটেই না, আমার স্ত্রী আমাকে বলেছে বলে যে আমি তোমাদের কাছে বলতেছি, এরকমও কোনো ব্যাপার নয়, কিন্তু আমি তোমাদেরকে বলছি বোনের ভবিষ্যতের জন্যই আমি তোমাদেরকে বলছি। এবার বলার পর ওরা বললো ঠিক আছে, আমরা দেখছি, আমরা ওকে কার কটা দিন সময় দেয়, আমরা ওকে নিয়ে যাব, ওকে আমরা কোনো চাকরি বাকরিতে বা কোনো একটা কিছু করাবো। বললো ঠিক আছে, দেখো তোমরা চিন্তা করো না, ও তোমাদের যদি কোনো ইনিশিয়াল ফিনান্সিয়াল হেল্প লাগে আমরা করে দেবো, কোনো ব্যাপার না। সেদিনের মতো ব্যাপারটা মিটে গেল। ঠিক 2 দিন পরে সকালবেলা শতাব্দী ঘুম থেকে উঠেছে, তো উঠে শুনতে পাচ্ছে বাড়িতে নিচে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে, ওর সেই মামি শাশুড়ির গলা খুব পাওয়া যাচ্ছে, আর মেয়েটারও গলা খুব জোরে জোরে কাঁদছে। তো মেয়েটা বলছে হ্যাঁ, বৌদির জন্যই আমাকে এই বাড়ি থেকে বৌদি আমাকে চলে যেতে বলেছে, বৌদি আমার সাথে, তোমরা তো ঘরে থাকো না, খুব খারাপ ব্যবহার করে, ইচ্ছে করে বেশি বেশি করে খাবার নিয়ে নেয়, আমার জন্য খাবার থাকে না, আমি কোনোদিন তোমাদের এসব কথা বলিনি, বৌদি আমাকে এরকমও বলেছে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও, এই বাড়িটা আমি ভোগ করবো, এই জন্যই আমি তো বিয়ে করেছি বড়লোক বাড়ির ছেলেকে। মানে শতাব্দী লিখেছে যে ওর নামে ভুরি মিথ্যে কথা, খারাপ কথাও শ্বশুর শাশুড়িকে বলতে থাকে, এবং পুরো কান্না কাটি করে একেবারে বলে, যাকে বলে সিন বানানো, একটা সিন ক্রিয়েট করা, একদম সেম জিনিসটা করছে, মানে একদম নাটকের চূড়ান্ত। এবার শতাব্দী জাস্ট ঘুম থেকে উঠে নিচে যখন এসে সব দেখছে, ও তো হতভম্ব হয়ে গেছে, ও বুঝতেই পারছে না প্রথম দিকে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। তো তারপরে শতাব্দী বলছে তুমি এসব কী আমার নামে বলছো, আমি স্কুল থেকে আসি কখন, আমি তোমার জন্য খাবার রাখি না, খাবার তো যিনি রান্না করে তিনি রেখে যায়, আমার তো কোনো আমি তো সেই সিনটার মধ্যেই নেই, আমি কি করে এটা করব। একটা গেল, তারপরে বলছে যে তুমি যে সারাক্ষণ ফোনে কথা বলো কারোর সাথে, সেটাকে তুমি বাড়ির লোকের কাউকে বলেছো। এবার এই কথাটা যখন বলেছে, তখন মেয়েটা আরও জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করে এবং বলে যে দেখো, আমার চরিত্র নিয়ে কথা বলছে, কি বাজে বউ তোমরা বাড়িতে এনেছো, দেখো এই বউ বাড়িতে সবার ক্ষতি করবে, দেখবে তোমাদের পয়সার জন্য বিয়ে করেছে, মানে নানান ধরনের উল্টোপাল্টা কথা বলে। এবার শতাব্দীর হাজবেন্ড প্রতিবাদ করতে যায় যে কেন ওর সম্পর্কে বলছো, ও তো বেচারি স্কুল থেকে ফেরিয়ে এই সময়, বলছে তোমার ছেলেকে নিশ্চয়ই কিছু করে দিয়েছে, জাদুটোনা করেছে, সেই জন্য তোমার ছেলে বউয়ের হয়ে কথা বলছে, ছোট লোক বাড়ির মেয়ে বিয়ে করলে এরকমই হয়, এরকম বিশাল অশান্তি হয়। তো তখন শতাব্দী দেখছে যে মানে কোনোভাবেই আর কিছু হচ্ছে না, ওনার শ্বশুর শাশুড়িও মানে বিশ্বাস হয়তো পুরোপুরি করছে না, আবার অবিশ্বাসও হচ্ছে না, মানে ওদের মধ্যে একটা আমতো ভাব। তো শতাব্দী বলল দেখো, আমার কোনো ব্যাপার না, তোমার যতদিন ইচ্ছে তোমরা থাকো, তোমার যদি এই বাড়ির ব্যবসার অংশীদারিত্ব নিতে হয় তুমি নাও, সব কিছু করো, আমি আর এসবের মধ্যে নেই, তোমরা নিজেরা বুঝে নাও, বলে শতাব্দী নিজের মতো স্কুলে বেরিয়ে যায়। তো বাড়ির পরিবেশ পুরো থমথমে, ওনার শ্বশুর শাশুড়িও মানে বুঝতে পারছে একটু হলে ওনার উপর অফেন্ডেড হয়েছে। এবার ওনারা যে পুরোপুরি ব্যাপারটা যে বুঝতে পারছিল না তা কিন্তু নয়, কিন্তু ওই মামা মামি এমন একটা মানে পরিবেশ বানিয়ে রেখেছিল বাড়ির, যে ওনার শ্বশুর শাশুড়ি যে
ব্যাপারটা নিয়ে চিন্তা করবে বা ভাববে সেই অবকাশটুকু পর্যন্ত ওদের দিচ্ছে না। এর মধ্যে যেটা হলো, শতাব্দীদি কনসিভ করলো, এবং যেদিন সবাই জানতে পারে যে শতাব্দীদি প্রেগনেন্ট, বাড়ির সবাই ভীষণ খুশি। এবং শতাব্দীদি একটা জিনিস বুঝতে পারে, মানে প্রেগনেন্সি, মানে ও যেটা লিখেছে শতাব্দীদি, যে যেদিন থেকে ও জানতে পারলো প্রেগনেন্ট, সেদিন থেকে যেন ভগবান ওর উপরে একটা অসম্ভব আশীর্বাদ করলেন। মানে হয় না, দেখবেন কিছু কিছু জিনিস আমরা না ফিল করতে পারি, কিছু কিছু দৈবিক জিনিস যেগুলো কিন্তু আপনি কাউকে বলে হয়তো বোঝাতে পারবেন না, কিছু কিছু আপনার ফিলিং, সেটা হয়তো আপনি কাউকে মুখে বলে ব্যক্ত করতে পারবেন না পুরোপুরি, কিন্তু আপনি ফিল করতে পারবেন। শতাব্দীদির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একদম সেটা হয়েছিল। মানে যেদিন থেকে উনি বুঝতে পারে যে উনি প্রেগনেন্ট, সেদিন থেকে যেন মনে হলো শতাব্দীদির সমস্ত ইন্দ্রিয়গুলো যেন আরো বেশি করে সজাগ হয়ে গেছে। তো উনি বুঝতে পারেন যে ওনার স্বামী প্রচণ্ড খুশি, ওনার শ্বশুর শাশুড়িও খুব খুশি, বাট ওনার এই মামা শ্বশুর, মামি আর তার মেয়ে ওপর খুশি দেখালেও তারা যে মন থেকে খুশি হয়নি সেটা কিন্তু তারা পরিষ্কার, মানে তাদের ব্যাপারটা যেন, মনটা যেন একদম শতাব্দীদি পড়তে পারছে এরকম টাইপের। তো শতাব্দীদি মনে মনে ভাবলে, এবং ওনার হাজব্যান্ডও বললো যে দেখো, তুমি এখন থেকে শুধুমাত্র নিজেরটুকু ভাববে, কারণ তুমি তো আর এখন একা নাও, তোমার সাথে আমাদের সন্তান রয়েছে, তুমি এইসব পারিবারিক বিষয়ের মধ্যে থাকবে না, তুমি যতদিন ইচ্ছে তোমার শরীর দেবে, তুমি স্কুল করো, স্কুল থেকে আসবে সোজাও তুমি উপরে আসবে। ওদের কাজের লোক ছিল, তো বলছে তোমার খাবার দাবার সমস্ত কিছু ঘরেই থাকবে, তুমি কোনো রকম কোনো কিছুর মধ্যে, আমি আমার বাবা মাকেও বলে দেবো তোমার সাথে নিচে বেশি কথা বলার দরকার নেই, তুমি তোমার যা দরকার তুমি আমায় বলবে, বা আমার বাবা মাকেও বলতে পারো, কিন্তু তুমি আমার মা মামি ওদের সাথে কোনো রকম কোনো তর্ক ঝগড়া কিচ্ছুতে যাবে না, যতদিন আছে থাক, আমরা এখন এসব নিয়ে ভাববো না, পরে এটা নিয়ে আমরা আলোচনা করবো কি করা যাবে। তো শতাব্দীদি বললো ঠিক আছে ফাইন, আমার কোনো অসুবিধে নেই। তো শতাব্দীদিও মনে মনে খুব খুশি, কিন্তু প্রথম দিন থেকে, মানে যেদিন থেকে উনি জানতে পারেন যে উনি প্রেগনেন্ট, সেদিন থেকে ওনার মনে একটা বিষয় ছিল যে আমাকে খুব সাবধানে থাকতে হবে, এবং এই যে জার্নিটা সামনে আসতে চলেছে আমার, সেটা বুঝতে পারি যেটা খুব একটা মানে খুব স্মুথ জার্নি হবে না, কিন্তু আমাকে নিজেকে ঠিক রাখতে হবে, আমার সন্তানকে আমায় ঠিক রাখতে হবে। এবং ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম ঘটনাটা বলার সময়, যে শতাব্দীদি খুব যে পুজো আর্চা করতো তা কিন্তু নয়, কিন্তু ভগবানের প্রতি একটা আস্থা, বিশ্বাস, ভরসা সবসময় ছিল। তো শতাব্দীদি মনে মনে না, মানে স্কুল করতো আর বাকি সময়টুকু উপরে শুধুমাত্র ঠাকুরকে ডাকতো, বলতো যে ঠাকুর এই সময়টা খুব ভালো করে পার করে যাবে, যেন আমার সন্তানকে খুব ভালোভাবে সুস্থভাবে এই পৃথিবীর আলো দেখাতে পারে। এটা আর কি, যেরকম প্রত্যেকটি মা প্রে করে থাকে, উনিও সেরকম করতো, কিন্তু ওনার মনটা না সবসময় একটা যাকে বলে খুব কনসাস হয়ে থাকতো যে কিছু একটা ঘটতে পারে, কিছু একটা হতে পারে এরকম। তো ওই সময়টায় ওনার সাথে সবাই খুব ভালো ব্যবহার করে, ওই সেই মামা মামি শাশুড়ি তারাও মাঝে মধ্যে উপরে এসে কথা বলতো, কেমন আছে জিজ্ঞেস করতো, মেয়েটিও খারাপ ব্যবহার করতো না। কিন্তু শতাব্দীদিন না কেমন যেন খটকা লাগতো, মানে মনে হতো যে এরা উপর আমার সাথে তো ভালো ব্যবহার করছে ঠিক আছে, কিন্তু এদের মনের ভিতরে কি চলছে। কারণ সেই যে শতাব্দীদির নামে এত উল্টোপাল্টা বানিয়ে বাজে বাজে কথা বলেছিল, ওরা না এক্সপেক্ট করেছিল যে এটার পর একটা বিশাল বাড়িতে অশান্তি হবে, শতাব্দীদির স্বামী হয়তো ওনাকে দু চারটে কথা শোনাবে, ওনার শ্বশুর শাশুড়ি হয়তো খারাপ কথা শোনাবে, বাট সেরকম না। যতটা ওরা খারাপ কথা বানিয়ে শতাব্দীদির নামে বলেছিল, ব্যাপারটা কিন্তু ততদূর গাড়ায়নি, ঠিক আছে। মানে হয়তো ওনার শ্বশুর শাশুড়িও কোথাও বুঝেছিল যে ওরা এগুলো কিছুটা বানিয়ে বলছে, হয়তো সরাসরি প্রতিবাদ করতে পারেনি, কিন্তু তাই বলে শতাব্দীদিকেও যে খুব বাজে কোনো কথা বলেছিল ওনার শ্বশুর শাশুড়ি তা না। ওনাকে বলেছিল যে দেখো তুমি এসবের মধ্যে পড়ো না, আমি বুঝতে পারছি তুমি হয়তো অন্য কোনো দিক থেকে ভেবে কথাগুলো বলেছো, ওরা হয়তো সেটা বুঝতে পারেনি, এরকম করে আর কি বলেছিল। তো কোথাও ওদের কিন্তু এটার একটা রাগ ছিল, হ্যাঁ। আর ওই মেয়েটা মানে ওই সময়টায় প্রচুর টাকা চাইতো, মানে হয়তো বলতো যে আমার একটা খুব অসুবিধে হয়েছে, আমার একটা টাকা পয়সা দিতে হবে, আমার একটা ইন্স্যুরেন্স চলছে, আমার বড ইন্স্যুরেন্সটা খুলে দিয়েছিল, কিন্তু ইন্স্যুরেন্সের প্রিমিয়াম তো দিতে হবে, আমার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হচ্ছে 20,000 টাকা। তো এদের থেকে 20,000 টাকা নিয়ে নিল। এবার সত্যি সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিল কি দিল না এরা আর দেখতো না, এবং শতাব্দীদি সব দিকটা কিন্তু উনি মানে দেখে রাখতেন, কিন্তু কিছু বলতেন না। উনি যেটা লিখেছেন যে আমি বুঝতে পারতাম যে এই সময়টাকে ওরা কাজে লাগাচ্ছে, ওরা টাকা পয়সা নিচ্ছে। ইভেন এরকমও হয়েছে যে ওনার স্বামী আর কি, শতাব্দীদির বর, ওনার মাকে কোনো একটা কাজের জন্য 7,000 টাকা দিয়েছে। তো সেই মুহূর্তে ওনার মায়ের কিছু একটা কাজ করছিল, বলেছে যে তুই ডেস্কে রেখে চলে যা। তো 7,000 টাকা রেখেছে,
পরে ওনার শাশুড়ি কিন্তু সেখানে দেখছে 500 টাকা আছে। তো বলছে তুই তো 7,000 টাকা তুই রেখেছিস, তুই তো 500 টাকা ছিল। বলছে না আমি তো 7,000 টাকা রেখেছিলাম। তো শতাব্দীদি বুঝে গেছে টাকাটা কে নিয়েছে এবং কোথায় গেছে। যাই হোক, কিছু বলছে না। তো এবার কি হলো, শতাব্দীদি যেদিন সাধের অনুষ্ঠান, সেদিন ওনাকে সবাই বিভিন্ন জিনিস খাওয়াচ্ছে। তো শতাব্দীদিকেও একটা ওই মামি শাশুড়ি একটা কিছু খাইয়েছে। এবার ওটা খাওয়ার পর থেকেই শতাব্দীদির না মানে কিরকম একটা শরীরটা খারাপ লাগতে থাকে। এবার প্রেগনেন্সির ওই টাইমে এমনিও অনেক সময় শরীরটা ভারী ভারী লাগে, অনেক সময় হজমের অনেক অসুবিধে হয়, এগুলো তো কমন প্রবলেম হয়েই থাকে। কিন্তু কেন জানি না শতাব্দীদির মনে হয় যে আমাকে ওই মামি যে জিনিসটা খাওয়ালো তারপরেই আমার শরীরটা কিরকম একটা লাগছে। যাই হোক, তো তারপর একটু রেস্ট নেয়, মোটামুটি ঠিকঠাক হয়ে যায়। এবার মাঝে মধ্যে কি হতো, ওনার ওই মামি শাশুড়ি বা ওই মেয়েটা এসে শতাব্দীদির সাথে খুব ভালো কথা বলতো, কোনো ঝগড়াঝাটি কিছু নেই, বরং মেয়েটা উল্টে বলতো যে আমি জানি তুমি আমার উপরে হয়তো একটু রেগে আছো, আমি হয়তো তোমাকে বুঝতে ভুল করেছিলাম, এরকম ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলতো। শতাব্দীদির মনটাও খুব নরম ছিল, উনিও ভাবলো যে হ্যাঁ মেয়েটা হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। বলতো আমরা চলে যাব, তোমার এই বাচ্চাটা ভালো করে হয়ে যাক, তারপরে আমরা অন্নপ্রাশন খেয়ে চলে যাবো, এরকম করে বলতো। তো ওকে বারবার মাঝে মধ্যে এটা ওটা খাওয়াতো। আর যখনই ওই জিনিসটা খেত, শতাব্দীদিনটা কিছুক্ষণ পরে শরীরটা কীরকম খারাপ করতো। মানে অনেক সময় হয়তো এরকম হতো যে শতাব্দীদির হাজবেন্ড কোনো রেস্তোরাঁ থেকে বা হোটেল থেকে কিছু একটা খাবার নিয়ে এসেছে, সেটা হয়তো খুব স্পাইসি, হয়তো হয় না এক একদিন স্পাইসি খেতে ইচ্ছা হয়তো নিয়ে এসেছেন, বাট সেটাকেও কিন্তু ওনার এরকম কিছু মনে হতো না। বাট ওরা কিছু দিয়ে খেলে না শতাব্দীদির শরীরটা খারাপ করতো। এবার উনি ডাক্তারের কাছে যায়, রেগুলার যেরকম চেক আপস থাকে সেরকম চেক আপস করছে। তো যখন 3rd ট্রাইমেস্টারের সময় এসেছে, তো তার কিছু মানে 3rd ট্রাইমেস্টারের প্রথম যে চেক আপটা ছিল সেখানে বেবির যে আইডিয়াল ওয়েট হওয়া উচিত সেই ওয়েটটা কম এসছে, মানে গ্রোথটা কম হয়েছে। তো শতাব্দীদিকে বলেছে তোমাকে এই জিনিসগুলো করতে হবে, এগুলো ভালো করে খেতে হবে। এবার শতাব্দীদির না মানে ওই দিন থেকে মনের ভিতরে কিরকম একটা কু গাইতে থাকে যে কিছু তো একটা খারাপ হবে, মানে মনটাও খারাপ হয়ে যায় যে গ্রোথটা ঠিক মতো হয়নি। তো এইরকম বারবার মানে আর কি মনের মধ্যে আর কি ওনার আসতে থাকে। এবং যখনই ডাক্তারের কাছে যাচ্ছে, নয় বলছে যে জল কমে গেছে, নয় বলছে ওয়েট ঠিক মতো আসেনি, মানে এতদিন অবধি প্রেগনেন্সিটা পুরো হেলদি ছিল, ঠিকঠাক ছিল, গ্রোথ ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক, কিন্তু শেষের দিকে এসে এরকম মাঝে মধ্যেই ডাক্তারের কাছে যখনই যাচ্ছে কিছু না কিছু একটা সমস্যা বলছে। এইরকম হতে হতে একদিন হঠাৎ করেই সময়ের অনেক আগে প্রায় 33 সপ্তাহে ওনার ওয়াটার ব্রেক করে যায়, জল ভেঙে যায়। এবার শুধু জল ভেঙে যায় তাই নয়, মানে শতাব্দীদির প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় তখন ওরা বলছে যে মায়ের অবস্থাও ভালো নয়, সঙ্গে সঙ্গে তো ভর্তি নিয়ে আইসিইউতে অ্যাডমিট করে দেয়। বলছে মায়ের অবস্থাও ভালো নয়, বাচ্চার অবস্থাও খুব একটা ভালো না, বাচ্চার ডেভেলপমেন্ট এখনও অনেক বাকি আছে, মানে বেশ অনেকটাই বাকি আছে। আর জল ভেঙে গেছে, শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ, প্রেশার প্রচণ্ড বেশি, মানে হঠাৎ করেই প্রেশার বেড়ে গেছে। বলছে দেখুন আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা এখনই কিছু আপনাদেরকে আশা দিতে পারছি না। তো তখন একটা এমন অবস্থা হয়ে গেছে শতাব্দীদি, উনি আর কথা বলতে পারছেন, মানে সব শুনতে পাচ্ছে বুঝতে পারছে কিন্তু মুখে কিছু বলতে পারছে না। তো ডাক্তারবাবু অপারেশন করলেন, মানে এমার্জেন্সি অপারেশন হলো। শতাব্দীদির শারীরিক কন্ডিশন প্রচণ্ড খারাপ, বাচ্চাটাও মানে একদম প্রিম্যাচিওর, বুঝতেই পারছেন অনেকটাই প্রিম্যাচিওর। তো ডাক্তারবাবু বললেন যে দেখুন আমি এখনই কিছু বলতে পারছি না, এত ছোট বাচ্চা, লাংস ডেভেলপমেন্ট পুরোপুরি হয়নি, ওকে নিকুতে রাখতে হবে, এরকম নানান বললেন যে অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, মানে উনি সব শুনতে পাচ্ছে। তো তখন শতাব্দীদি মানে শুধু ঝরঝর করে কাঁদছে। এবং সেই রাতে শতাব্দীদির সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে, মানে যেটা বলা যেতে পারে একটা দৈবিক ঘটনা। মানে উনি বুঝতে পারছে যে ওনার শাশুড়ি, শ্বশুরমশাই, ওনার স্বামী তো মানে রীতিমতো ওনার স্বামীরও চোখ থেকে জল পড়ছে, সবাই প্রার্থনা করছে, কিন্তু কিছু হচ্ছে না, মানে 2 দিন হয়ে গেছে, কোনো উন্নতি হয়নি বাচ্চার, শতাব্দীদিরও অবস্থা ভালো নয়। তো সেদিন আর কি ওরকম উনি শুয়ে আছে, তন্দ্রা মতো লেগেছে। তো শতাব্দীদি দেখছে যে ওনার ছেলে সন্তান হয়েছিল। তো উনি দেখছে যে যে রুমটা রয়েছে হসপিটালে যেখানে উনি রয়েছে, সেখানে জালনায় একটা একদম আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা যে অবতারে দেখি, মানে হাতে বাঁশি, তার শ্যামলা গায়ের রং, যেভাবে আমরা তাকে পুজো করি, একদম সেই বেশে একটা বাচ্চা ছেলে। বলছে যে আমি কোনো ভুল দেখিনি, কিচ্ছু না, আমি পরিষ্কার দেখছি একটা বাচ্চা ছেলে
জানলা দিক থেকে ঘুরে দরজা দিয়ে, মানে দরজাটা বন্ধ, বাট দরজাটাকে যেন মানে পুরো পেনিট্রেট করে, দরজাটাকে যেন ভেদ করে ও ভিতরে ঢুকলো, ঢুকে একদম স্ট্রেট আমার কানের কাছে এলো, মুখের কাছে এসে বলছে যে তুমি এত ভাবছো কেন, সব ঠিক হয়ে যাবে, দেখো আমি খুব তাড়াতাড়ি তোমার কোলে এসে দুষ্টুমি করব, তোমাকে ভালোবাসবো, তোমায় আদর করব, তুমিও আমায় দেখবে কত আদর করবে, তুমি এত ভাবছো কেন, তোমার ক্ষতি কেউ করতে পারবে না এবং এই বাচ্চাটারও ক্ষতি কেউ করতে পারবে না। এই বলে মানে কি হলো, মানে বাচ্চাটা তো নিখুঁতে ছিল আর উনি হসপিটালে এমনি নর্মাল বেডে অ্যাডমিট ছিল। তো মাথার কাছ দিয়ে একবার করে বাচ্চাটা ঘুরে, হাতে একটা বাঁশি, ওরকম সুন্দর বাচ্চাটা, মানে সুন্দর বলছে যে এত সুন্দর তার মুখটা, মানে ওরকম মুখশ্রী সাধারণ কোনো মানুষের হওয়া সম্ভব নয়, এরকমই। তো দেখছে যে ওরকম এসে চলে গেল এবং শতাব্দীদি যখন মানে কিছু একটা বলার চেষ্টা করছে, ওনার সকল শরীর প্রচণ্ড খারাপ। ওই বাচ্চাটা না মানে শতাব্দীদির কপালের উপরে হাতটা রেখেছে, মানে ছোট্ট হাতটা, একদম ছোটো কচি হাতটা কপালের উপরে রেখেছে। উনি বলছেন যে আমি মানে যেটা দেখা সেটা আমি যদি ধরেও নিই যে আমি স্বপ্নে দেখেছি, কিন্তু ওই যে টাচটা, ওই যে স্পর্শটা আমি পেলাম, একটা খুব কোমল মিষ্টি সুন্দর হাত, বলছে যে ওরকম মিষ্টি হাত মনে হয় পৃথিবীতে কিছু হতে পারে না। মানে আমার কপালে রাখলো এবং মনে হলো যেন আমার সারা শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল, মানে আমার শরীরে যে কষ্ট হচ্ছিল, ব্যথা যন্ত্রণা সব কিছু যেন মনে হলো যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। এবং তারপরে বলছে যে আমার একটা ভীষণ আরামের একটা মনে হলো যেন ঘুম আমার দু চোখে একেবারে এলো। এবং পরের দিনই শুনছে যে ওনার বাচ্চা মানে স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করেছে এবং শতাব্দীদিও আগের থেকে যে ডিটোরিয়েট কন্ডিশন হয়ে গেছিলো সেখান থেকে অনেকটা ইমপ্রুভ করেছে। তারপরে আস্তে আস্তে ডাক্তারবাবু বলেন যে ভগবানের অনেক আশীর্বাদ, আমরা এরকম সিচুয়েশনের বাচ্চা খুব একটা বাঁচাতে পারি না। বলছে যে ভগবানের আশীর্বাদে আপনার বাচ্চার সন্তান মানে একদম মানে বলছে ও নিজে থেকেই নিজেকে মানে সুস্থ করেছে। মানে ডাক্তারের সমস্ত ডাক্তারই ফেল হয়ে গেছিল, যা যা করা সম্ভব সব কিছু ডাক্তাররা করেছিল, কিন্তু বাচ্চা কোনো রেসপন্স করছিল না। আস্তে আস্তে ওর মানে হার্টবিটও কমে যাচ্ছিল। সেই জায়গা থেকে যে পুরো রিভার্স ব্যাক করা, মানে বাচ্চা পুরো সুস্থ হয়ে গেল, এটা ডাক্তাররা নিজেরা বলছে, বড় বড় ডাক্তার বলছে যে আমরা এরকম দেখিনি। তো সত্যি এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু হতে পারে না। মানে সবার উপরে ভগবান একটা কথা আছেন, এটা সত্যি কথা, ভগবান যার সাথে আছে না তার ক্ষতি কেউ করতে পারে না। এবং পরবর্তী সময় ওই মেয়েটির সাথে ওর বাবা মায়ের সাথে আর কি, ওই মা মামির সাথে প্রচুর এদের অশান্তি হয়। ওরা রীতিমতো জবরদখল করার মতো করে বাড়ি দখল করেছিল, তারা কিছুতেই উঠবে না, ওরা শ্বশুর শাশুড়ি বলছে তাও উঠবে না। মানে অনেক নাটক হয়, মেয়েটা মানে কিছু একটা বিষ জাতীয় কিছু খেয়ে নিজের ক্ষতি করার চেষ্টা করে, মানে পুরোটাই নাটক ছিল। অনেক কিছু করে ওদেরকে বাড়ি ছাড়া করানো হয় এবং এটা পরে ওরা প্রমাণ পায় যে ওরাই কিন্তু এই শতাব্দীদিকে খারাপ জিনিসপত্র খাইয়েছিল, যাতে শতাব্দীদির ক্ষতিও তার বাচ্চার ক্ষতি হয় এবং যাতে শতাব্দীদি সরে গেলে বা এরকম একটা কিছু দুর্ঘটনা ঘটে গেলে তাহলে এরা পুরো বাড়ি সম্পত্তি যাতে জাকিয়ে বসতে পারে, সেই লোভেই সব কিছু করেছে। এবং ওই মেয়েটির স্বভাবও কিন্তু খুব একটা ভালো ছিল না, মেয়েটির কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল অনেক দিন আগে থেকে, সেই জন্যই কিন্তু ডিভোর্সটা হয়েছিল, সেটাও পরবর্তী সময় জানা যায়। বা এখন ওরা খুব ভালো আছে, ওই আত্মীয়র সাথে কোনো সম্পর্ক নেই এবং ভগবানের অনেক অনেক আশীর্বাদ ওনাদের সাথে ছিল বলেই উনি কিন্তু এত বড় বিপদটাকে উদ্ধার পেয়েছিলেন। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। খুব ভালো থাকবেন, দেখাবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।